সমুদ্রপথে চলা বড় বড় জাহাজের নিচের অংশ সব সময় পানির ভেতরে থাকে। এই অংশের সময়ের সঙ্গে সঙ্গে নানা রকম সামুদ্রিক জীব জমে যায়, যেমন শ্যাওলা, শামুক, ছোট মাছ, বার্নাকলস ইত্যাদি। এগুলোর সমস্যাটা শুধু সৌন্দর্যের জায়গা থেকে না, বরং এগুলোর কারণে জাহাজের নিচের তলায় বাড়তি ঘর্ষণ তৈরি হয়, ফলে জাহাজের গতি কমে যায়, ইঞ্জিনকে বেশি জোরে চালাতে হয়, আর তার ফলে জ্বালানির খরচও অনেক বেড়ে যায়। শুধু তাই না, জাহাজের লোহার গায়ে এসব জীব একসাথে জমে থাকার কারণে জং ধরার প্রক্রিয়া অনেক দ্রুত হয়ে যায়। এসব কারণেই সময় মতো জাহাজের নিচের অংশ পরিষ্কার করা বাধ্যতামূলক হয়ে যায়। এই পরিষ্কার করার কাজ পানির নিচেই করতে হয়। এক্ষেত্রে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ডাইভাররা জাহাজের নিচে নামেন। তারা সঙ্গে করে এক ধরনের হাই প্রেশার ওয়াটার জেট বা ঘর্ষণমূলক ব্রাশ নিয়ে যায়, যেগুলো দিয়ে জাহাজের গা ঘষে ঘষে এসব প্রাণী সরিয়ে ফেলা হয়। এই কাজ খুব সহজ না, কারণ অনেক সময় জাহাজ খুব বড় হয় এবং সমুদ্রের গভীরতায় স্রোতও থাকে। তার মধ্যে ড্রাইভারদের ভারী গিয়ার পরে পানির নিচে অনেকক্ষণ থাকতে হয়। তাদের নিঃশ্বাস নেওয়ার জন্য অক্সিজেন ট্যাঙ্ক, কমিউনিকেশন ডিভাইস আর স্পেশাল ওয়েটেড বেল্ট লাগানো থাকে, যাতে তারা পানির মধ্যে স্থির থাকতে পারে। এই কাজ করার সময় জাহাজ থামিয়ে রাখা হয় না, কারণ বড় কার্গো বা কন্টেইনার জাহাজগুলো সময় মতো বন্দরে পৌঁছানো ছাড়া কোনো উপায় নেই। তাই অনেক সময় এই পরিষ্কার করা হয় তখনই যখন জাহাজ পানির উপর ভাসছে, ডক করা ছাড়াই। একে বলে আন্ডার ওয়াটার ক্লিনিং। এতে সময় বাঁচে, কিন্তু ড্রাইভারদের জন্য কাজটা আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে, কারণ একদিকে পানির গভীরতা, অন্যদিকে চলমান জাহাজের কম্পন, দুটোই ব্যালেন্স করতে হয়। এসব প্রাণী সরিয়ে না দিলে শুধু গতি না, বরং ইঞ্জিনের লোডও বেড়ে যায়। একবার যদি ইঞ্জিনে বাড়তি চাপ পড়ে, তাহলে সেটা অতিরিক্ত তাপ উৎপন্ন করে, জ্বালানি বেশি খায় এবং দীর্ঘমেয়াদে মেশিনের আয়ু কমে যায়। এছাড়া জাহাজের নিচে বেশি শ্যাওলা জমলে তা পচে গিয়ে দুর্গন্ধ ছড়ায়, যেটা বন্দরে ভিড়লে পরিবেশ দূষণের কারণ হয়। অনেক বন্দরে এখন নিয়ম করা হয়েছে, জাহাজ যদি বেশি নোংরা নিয়ে আসে তাহলে জরিমানা দিতে হয়। পরিষ্কার না করলে জাহাজের সারফেস অসমান হয়ে পড়ে, যেটা আবার হাইড্রোডাইনামিক রেজিস্ট্যান্স বাড়িয়ে দেয়। পানির ভেতর দিয়ে চলার সময় এর মানে হয় আরও বেশি ঘর্ষণ, আরও বেশি চাপ, আরও বেশি ফুয়েল খরচ। তাই নির্দিষ্ট সময় পরপর এই পরিষ্কার না করলেই নয়। যে জাহাজগুলোর নিয়ম করে বছরে 1-2 বার নিচের তলা পরিষ্কার করে, তাদের ইঞ্জিন দীর্ঘমেয়াদে ভালো থাকে, ফুয়েল খরচ কম হয় এবং গতি অনেক স্থির থাকে। এজন্য অনেক কোম্পানি নিজস্ব আন্ডার ওয়াটার মেইনটেনেন্স টিম রেখে দেয়, যাতে মাঝ সমুদ্রে এমন পরিষ্কার করা দ্রুত করা যায়। এই মানুষটি কোনো আধুনিক কাঠের যন্ত্র ব্যবহার করেন না। কোনো কাটা বাঁধা নেই, কোনো আঠা নেই, শুধু পাথর আর কাঠ হাতে নিয়ে এমনভাবে একত্রে জোড়া লাগান যে মনে হয় এগুলো মেশিনে তৈরি, অথচ এক বিন্দু ফাঁক নেই। সমুদ্রের পাশে পাথুরে অঞ্চল ঘুরে ঘুরে তিনি এমন পাথর খুঁজে আনেন যেগুলোর প্রাকৃতিক আকৃতি চোখে পড়ে। আবার গাছের ডাল বা কাণ্ড থেকে এমন কাঠ সংগ্রহ করেন যার দাগ, রং বা ভাঁজ স্বাভাবিকভাবেই কিছু বলে। তিনি জোর করে কোনো কাঠামো তৈরি করেন না, বরং যা যেমন আছে সেটার ধার বা গড়ন মেনে তার সঙ্গে মিলিয়ে পাথর বসিয়ে দেন। এই কাজে সময় লাগে, কিন্তু কোনো কষ্টসাধ্য যন্ত্রপাতি বা জোর জবরদস্তি লাগে না। কাঠের ভাঁজ, পাথরের খাঁজ দুটোকে তিনি এমনভাবে ফিট করেন যেন প্রাকৃতিকভাবে এগুলো একে অপরের জন্য তৈরি ছিল। কোথাও কোনো স্পেস থাকে না, কোথাও কোনো শক্তি খরচ হয় না, শুধু নিজের চোখ, হাত আর বছরের অভিজ্ঞতা দিয়েই এই কাজটি সম্পন্ন করেন। একটা কাঠামোর মধ্যে যেখানে সাধারণভাবে প্ল্যান, স্ক্রু, হ্যামার আর গ্লু লাগে, সেখানে তিনি শুধু কাঠ আর পাথরের ভারসাম্যকে ব্যবহার করে সেটা দাঁড় করিয়ে দেন। এই ধরনের আসবাব বা কাঠামো দেখতে যতটা প্রাকৃতিক, ভেতরের গঠন ততটাই শক্তিশালী। কারণ যেটা জোর করে বসানো হয়নি সেটা সময়ের সাথে ফাঁক ধরায়, কিন্তু যেটা নিজের ওজন আর ভারসাম্য বসানো সেটা সহজে নড়ে না। কাঠের মসৃণতা আর পাথরের খসখসে দিক একে অপরকে আটকে রাখে। এমনকি যখন কেউ প্রথমবার দেখবে মনে হবে হয়তো ভেতরে লুকানো কোনো সংযোগ আছে, আসলে কিছুই নেই। এই ধরনের কাজ শুধু দক্ষতা না, সময় আর ধৈর্যের পরীক্ষা। কারণ প্রতিটি পাথর বা কাঠের টুকরার মধ্যে কোনো একটাই ভুল হলে পুরো কাঠামো টিকে না। তাই প্রতিটি ধাপেই তার চোখে নিখুঁত মাপজোখ চলে, আর পুরো কাজটাই চলে একেবারে নীরব পরিবেশে। না কোনো যন্ত্রের শব্দ, না কোনো তাড়াহুড়া। প্রতিটি জোড়া ফিট হয় নিজের স্থানে, নিজে থেকে দাঁড়িয়ে থাকে। এই কারণেই তার বানানো ফার্নিচার বা কাঠামো শুধু ব্যবহারযোগ্য না, এগুলো সময়ের সঙ্গে সঙ্গে আরও বেশি শক্তিশালী হয়। কারণ কোনো কৃত্রিম উপাদান না থাকায় এগুলোর ভেতর পচন ধরে না, দাগ পড়ে না। প্রকৃতি যেমনটা তৈরি করে, মানুষ যদি সেটা জেনে বুঝে ব্যবহার করে, তাহলে এমন কিছু তৈরি হয় যেটা টিকে থাকে, না শুধু শারীরিকভাবে বরং মানসিকভাবেও এক ধরনের শান্তি এনে দেয়। আর তার এই কাজ প্রমাণ করে দেয় প্রযুক্তি ছাড়াও প্রকৃতির সঙ্গে বোঝাপড়া থাকলেই সবকিছু সম্ভব। পাহাড়ি এলাকা বা খনিজ অঞ্চল যেখানেই হোক, যখন কেউ মাটির গভীরে থেকে এক টুকরো চকচকে স্বচ্ছ স্ফটিক বা কোয়ার্টজ তুলে আনে, তখন সেটার চেহারা দেখে মনে হয় হয়তো কোনো সাধারণ পাথর।
কিন্তু বাস্তবে সেটাকে গঠন করতে প্রকৃতির সময় নেয় অন্তত 10 লাখ বছর। এই ধরনের কোয়ার্টজ স্ফটিক আসলে এত ধীরে বড় হয় যে বছরে বড়জোর 0.01 মিলিমিটার বাড়ে। যদি কোনো ক্রিস্টালের আকার কোমল পানীয়ের ক্যানের মতো হয় তাহলে সেটা তৈরি হতে সময় লাগে প্রায় 1 কোটি বছর। এই স্ফটিক সাধারণত তৈরি হয় মাটির অনেক গভীরে ছোট ছোট ফাঁকা পাথরের গহ্বরে। ওইসব জায়গায় যখন পানিতে দ্রবীভূত সিলিকা ক্র্যাক দিয়ে ভেতরে ঢুকে পড়ে তখন ধীরে ধীরে ঠান্ডা হয়ে শক্ত হয় এবং নিখুঁত হেক্সাগোনাল কাঠামোয় জমতে থাকে। প্রতিটি অণু যখন সময় নিয়ে এক একটা করে স্তর তৈরি করে তখন সেটা একসময় গিয়ে হয় চকচকে স্বচ্ছ একটি ক্রিস্টাল, যার ধার, রং আর ফিনিশ একেবারে কাঁচের মতো হলেও এটা 100% প্রাকৃতিক। এ ধরনের স্ফটিক তুলতে সাধারণত কোনো বড় যন্ত্রপাতি ব্যবহার করা হয় না। মাটি বা পাথর খননের সময় খনি শ্রমিকেরা ছোট হাতুড়ি, পাতলা ড্রিল আর টুল নিয়ে আস্তে আস্তে খোঁড়ে, কারণ এই ক্রিস্টাল এত ভঙ্গুর হয় যে সামান্য ভুলে ভেঙে যেতে পারে। আর একবার যদি তা ফেটে যায় বা কেটে যায় তাহলে তার দাম পড়ে যায় অর্ধেক। তাই যারা এই ধরনের খনিতে কাজ করে তারা আসলে কেবল শ্রমিক না, তারা বছরের পর বছর ধৈর্য নিয়ে প্রতিটি অংশ তুলে আনে। যখন সেই স্বচ্ছ স্ফটিকটা কাদার নিচ থেকে উঠে আসে তখন সেটা শুধু একটা খনিজ না, সেটা যেন সময়ের একটা চিহ্ন, যে সময়টা কোনো যন্ত্রে নয়, কেবল প্রকৃতির হাতে তৈরি। এই কোয়ার্টজ স্ফটিক শুধু সংগ্রহশালায় নয়, ব্যবহার হয় বিজ্ঞান গবেষণায়, হীরা কাটা যন্ত্রে এবং অনেক সময় মূল্যবান গহনায়ও। কারণ এটা কাঁচের মতো হলেও অনেক বেশি কঠিন। কেউ কেউ বিশ্বাস করে যে এই স্ফটিকের মধ্যে শক্তি বা এনার্জি থাকে, কিন্তু বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এই ধরনের স্ফটিক শুধু প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া এক টুকরো নিখুঁত গঠন, যার প্রতিটি স্তর প্রমাণ করে প্রকৃতির সময় কত ধৈর্যশীলভাবে কাজ করে থাকে। বিমান যখন রানওয়ে ধরে মাটিতে নামে তখন এর গতিবেগ ঘন্টায় 200 থেকে 250 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। এই গতিতে নামার সময় প্লেনের ওজনের পুরো চাপ পড়ে শুধু কয়েকটা চাকায়। বড় প্লেন হলে 50 থেকে 70 টন ওজন একসাথে পড়ে মাত্র 10 থেকে 12টি চাকার উপর। এই চাকা যদি সাধারণ গাড়ির টায়ারের মতো হতো তাহলে একবার নামলেই সেটা ফেটে যেত, কিন্তু বাস্তবে দেখা যায় একটা প্লেনের টায়ার গড়ে 200 থেকে 400 বার পর্যন্ত ল্যান্ড করতে পারে কোনো বড় ক্ষতি ছাড়াই। এটা সম্ভব হয় কারণ এই টায়ারগুলো গঠন একেবারে আলাদা। সাধারণ টায়ার যেমন এক ধরনের রাবার দিয়ে তৈরি হয়, বিমান টায়ার তেমন না। এটা অনেক স্তরে বিভক্ত আর প্রতিটি স্তর বিশেষভাবে ডিজাইন করা। প্লেনের টায়ার মূলত দুইটি অংশে বিভক্ত। একটা অংশে থাকে বাইরের দিকে যেটা রানওয়ের সাথে সরাসরি ঘর্ষণে আসে, আর আরেকটা অংশ থাকে ভেতরের দিকে যেটা চাপ এবং ফর্ম ধরে রাখে। বাইরের অংশে ব্যবহৃত হয় নাইলন বা কেভলার জাতীয় সিনথেটিক ফাইবার দিয়ে তৈরি একাধিক লেয়ার। এই লেয়ারগুলো এতটাই শক্ত হয় যে তা একসাথে 300 PSI এর বেশি চাপ নিতে পারে। সাধারণ গাড়ির টায়ারে যেখানে 30 থেকে 35 PSI প্রেসার থাকে, সেখানে বিমান টায়ারে এটা 200 থেকে 250 PSI পর্যন্ত হয়ে থাকে। এতে চাকা ফাটে না, বরং ল্যান্ডিং এর সময় যে প্রচন্ড ঘর্ষণ আর তাপ তৈরি হয় সেটা সহজেই সহ্য করে। আরেকটা বিষয় হলো প্লেনের টায়ারে কোনো সাধারণ হাওয়া ভরা হয় না, এতে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়, কারণ নাইট্রোজেন গরম হলেও চাপ বাড়ায় না আর এতে জলীয় বাষ্প থাকে না, ফলে কোনো ধরনের ঘূর্ণিভবন বা জ্বালানি ছিটকে পড়ার ঝুঁকি থাকে না। যদি হঠাৎ কোনো কারণে টায়ারের তাপমাত্রা অনেক বেড়ে যায় তাহলে সাধারণ হওয়ার মতো এটা বিস্ফোরণ ঘটায় না, ফলে প্লেন নিরাপদ থাকে। এই টায়ারগুলো এমনভাবে তৈরি করা হয় যেন একসাথে প্রচন্ড তাপ, চাপ, কম্পন আর মাটির ঘর্ষণ একসাথে সহ্য করতে পারে। একটা টায়ার ল্যান্ডিং এর সময় প্রতি সেকেন্ডে কয়েকশো বার ঘোরে আর এই ঘূর্ণনের মধ্যে যে তাপ তৈরি হয় তা অনেক সময় 200 ডিগ্রির বেশি হয়। এই তাপ সহ্য করার জন্য টায়ারের বাইরের অংশে এমন রাসায়নিক লেপ থাকে যেটা তাপ পেলেও গলে না বা দুর্বল হয় না। প্রতিটি ল্যান্ডিং এর পর টায়ারগুলো পরিদর্শন করা হয়। যদি বাইরের লেয়ারে বেশি ক্ষয় ধরা পড়ে তবে তা পাল্টে ফেলা হয়, কিন্তু অনেক সময় শুধু বাইরের লেয়ার রিপ্লেস করে আবার ব্যবহার করা হয়, কারণ ভেতরের কাঠামো অক্ষত থাকে। বড় বড় এয়ারলাইন কোম্পানিগুলো বছরে হাজার হাজার টায়ার ঘোরায় এবং এর প্রতিটা টায়ার এমনভাবে তৈরি হয় যাতে সেটি শুধু শক্ত না বরং বুদ্ধিমানও হয়। মানে কোনো রকম অস্বাভাবিক চাপ, তাপ বা ভারসাম্যহীনতা হলে সেটা সিগন্যাল পাঠায় যেন অপারেটররা সময় মতো প্রতিক্রিয়া নিতে পারে। এই কারণেই এত বড় প্লেন দিনে অনেকবার ওঠানামা করলেও তার টায়ার সহজে ফেটে যায় না বা বিস্ফোরণ ঘটে না, কারণ ভেতরের ডিজাইন একেবারে দুই ভাগে গঠিত, যেখানে বাইরের অংশ ঘর্ষণ সামলায় আর ভেতরের অংশ চাপ ধরে রাখে।